প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই এবং এই অ্যাপের মধ্যে এই প্রতিটি প্রশ্নের উত্তর বা সমাধান আমাদের দেওয়া রয়েছে। ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের আমাদের এখন র্যাপিড ফায়ার কোশ্চেন চলছে, অর্থাৎ আমাদের মাধ্যমিক পরীক্ষার সিরিজ 2 এটা চলছে। প্রতিদিন আমরা ভিডিও আপলোড করি। এটা আমাদের শুধু ফিজিক্যাল সায়েন্সের ওপরে রয়েছে এবং শুধু ক্লাস 10-এর জন্যে, অন্য ক্লাসের জন্য নয় কিন্তু। ঠিক আছে, তো সবথেকে প্রথম প্রশ্ন রয়েছে 22 ডিগ্রি হ্যালো কি? এর উত্তর হচ্ছে শীতপ্রধান এলাকার বায়ুমণ্ডলের সূক্ষ্ম তুষারকণা দ্বারা সূর্যরশ্মির বিচ্ছুরণের ফলে সৃষ্ট এই 22 ডিগ্রি ব্যাসার্ধের বৃত্তাকার বলয়। আবার বলছি, শীতপ্রধান এলাকার বায়ুমণ্ডলের সূক্ষ্ম তুষারকণা দ্বারা সূর্যরশ্মির বিচ্ছুরণের ফলে সৃষ্ট 22 ডিগ্রি ব্যাসার্ধের বৃত্তাকার বলয়, এটা আমাদের হ্যালো কি? উত্তর। 2 নম্বর প্রশ্ন, নিম্নতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের চ্যুতিকোণের সাথে উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? তো দেখো, এর উত্তর হবে দু নম্বরটা। দেখো 2 নম্বর কি রয়েছে, এইটা উত্তর হচ্ছে প্রিজমের নিম্নতম চ্যুতির ডেল এম, চ্যুতিকোণ যদি ডেল এম হয় এবং প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ সমান সাইন ডেল এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2, যেখানে এ হলো প্রিজমের প্রতিসরাঙ্ক কোণ। আবার বলি, প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল আমাদের দু নম্বর প্রশ্নটি ছিল নিম্নতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের চ্যুতিকোণের সাথে উপাদানের প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? উত্তর হবে প্রিজমের নিম্নতম চ্যুতিকোণ ডেল এম এবং প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ সমান সাইন ডেল এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2, যেখানে এ হলো প্রিজমের প্রতিসারক কোণ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে রয়েছে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্বের সম্পর্ক কি? তাহলে এর উত্তরে আমরা বলি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্নের উত্তর সম্পর্ক, কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্ব এফ এবং বস্তু দূরত্ব ইউ এবং প্রতিবিম্ব দূরত্ব ভি হলে সম্পর্ক হবে 1/v - 1/u = 1/f। ঠিক আছে, আবার প্রশ্নটা দেখে নিয়ে আরেকবার, আমরা দুবার করে দেখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের। 3 নম্বর প্রশ্ন রয়েছে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বের সম্পর্ক কি? তাহলে 3 নম্বরের উত্তর হবে কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্ব এফ এবং বস্তু দূরত্ব ইউ এবং প্রতিবিম্ব দূরত্ব ভি হলে সম্পর্ক হবে 1/v - 1/u = 1/f। ঠিক আছে, এবার প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এ দেখো, মিউ1 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যম থেকে মিউ2 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করল। এই দুই মাধ্যমের আলোক তরঙ্গ যথাক্রমে λ1 ও λ2 হলে দেখাও মিউ1 λ1 = মিউ2 λ2। এটা আমরা করে দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে করতে হবে সেটা একটু দেখে নাও। এটা করতে হবে এইভাবে। আমাদের প্রমাণ করতে হবে মিউ1 λ1 = মিউ2 λ2। দেখো আমরা এটা কিভাবে করছি, এটা দেখে নাও। দেখো, এটা আমরা করে দেখাচ্ছি। ধরে নাও প্রথমে আলোর বেগ v1, প্রথম মাধ্যমে আলোর বেগ v1 এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ v2। ঠিক আছে, দেখো এটা আমরা করে দেখাচ্ছি। প্রথম মাধ্যমে আলোর বেগ v1, প্রথম মাধ্যমে আলোর বেগ
আলোর বেগ v1 ও দ্বিতীয় মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ v2। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে v1 ইজ ইকুয়াল টু c বাই v1 হয়, c বাই v1। ঠিক আছে, সেটা কি শূন্যস্থানে আলোর গতিবেগ। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি বা v1 ইজ ইকুয়াল টু c। ঠিক আছে, আবার দ্বিতীয় মাধ্যমের জন্য লিখতে পারি এবং μ2 ইজ ইকুয়াল টু c বাই v2, বা আমরা লিখতে পারি μ2 v2 ইজ ইকুয়াল টু c। দুটো যদি c হয় তাহলে দুটো সমান হয়ে যাবে μ1 v1 ইজ ইকুয়াল টু μ2 v2। এটা আমরা একটা পেলাম, কি পেলাম? v1 v1 ইজ ইকুয়াল টু μ2 v2। ঠিক আছে, এবার আমরা জানি যে আলোর কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক n হলে v সমান কি হয়? n ল্যামডা। v সমান হয় n ইন্টু ল্যামডা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে বসাই v1 ইজ ইকুয়াল টু μ2 v2, v ইজ ইকুয়াল টু n ল্যামডা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি বসাই μ1, তাহলে μ1 ইন্টু v1 কত বসাবো? n ল্যামডা 1। এখানে nটা একই রয়েছে, কম্পাঙ্ক সেম রয়েছে, তাহলে ইজ ইকুয়াল টু হবে μ2 ইন্টু v2 অর্থাৎ n ল্যামডা 2। ঠিক আছে, কম্পাঙ্ক সমান, কিন্তু আমাদের ওয়েভলেন্থ বা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা, রাইট? দেখো an আর an ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের হবে μ1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু μ2 ল্যামডা 2। এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, আরেকবার দেখে নাও। প্রথম মাধ্যমে আলোর বেগ v1 ও দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ v2। μ1 ইজ ইকুয়াল টু c বাই v1 বা μ1 v1 ইকুয়াল টু c, এবং μ2 ইজ ইকুয়াল টু c বাই v2 বা μ2 v2 ইজ ইকুয়াল টু c, অর্থাৎ μ1 v1 ইকুয়াল টু μ2 v2। আবার আমরা জানি যে আলোক তরঙ্গের যে বেগ, আলোর কম্পাঙ্ক যদি n হয় তাহলে বেগ হয় v ইজ ইকুয়াল টু n ইন্টু ল্যামডা। v মানে হচ্ছে বেগ, n হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখো আমরা এই v এর জায়গায় বসাবো n ল্যামডা 1, v1 মানে কত হবে? n ল্যামডা 1। তাহলে μ1 n ল্যামডা 1 ইজ ইকুয়াল টু μ2 n ল্যামডা, তো n ক্যান্সেল হয়ে গেল, তাহলে μ1 ল্যামডা 1 ইকুয়াল টু μ2 ল্যামডা 2। এটাই আমাদের চেয়েছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে যাবো। আবার এরপরের প্রশ্ন কী রয়েছে দেখে নিই। এরপরের প্রশ্ন রয়েছে, প্রমাণ করো μ12 ইজ ইকুয়াল টু μ2 বাই μ1। ঠিক আছে, এটাও একইভাবে আমরা প্রমাণ করব। প্রমাণ করো μ12 ইজ ইকুয়াল টু μ2 বাই μ1। এটাও কিন্তু এইবারের পরীক্ষায় খুবই বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, দেখো এটা আমরা কীভাবে প্রমাণ করছি দেখে নাও। দেখো এই প্রশ্নটা কীভাবে আমরা প্রমাণ করছি। কি আছে? μ2 ইজ বাই μ1। আমাদের প্রমাণ করতে হবে μ1, দেখে নাও, প্রমাণ করতে হবে μ12 ইজ ইকুয়াল টু μ2 বাই μ1। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা μ12 ইকুয়াল μ2 বাই μ1। ঠিক আছে, আমরা জানি যদি প্রথম মাধ্যমে আলোর বেগ v1 এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ v2 হয়, তাহলে এখানে একটু লিখে নিই, তাহলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি প্রথম মাধ্যমে আলোর বেগ v1, আলোর বেগ v1 এবং দ্বিতীয় মাধ্যমে
এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ v2, আলোর বেগ v2, অতএব μ12 হবে প্রথম মাধ্যমে আলোর বেগ ভাজিত দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ v1/v2। এটা আমরা জানি, তাই তো? এটা দিলাম 1 নম্বর। ঠিক আছে, প্রথম মাধ্যমটি শূন্যস্থান হলে দ্বিতীয় মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক হবে প্রথম মাধ্যমটি শূন্যস্থান হলে দ্বিতীয় মাধ্যমটির প্রতিসরাঙ্ক হবে μ2 হবে শূন্যস্থান আলোর বেগ ভাজিত ওই মাধ্যমের আলোর বেগ, অর্থাৎ c/v2, যেখানে c হচ্ছে আমাদের আলোর গতিবেগ। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এবং একইভাবে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে এবং প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে μ1 c/v1। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা এই দুটো বসিয়ে দিই 2 and 3, ঠিক আছে, তাহলে দেখো আমরা বসাবো 2 and 3 বসাবো কোথায়? এখানে বসাবো v1/v2 তে বসাবো, v1/v2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো μ12, এখানে একটু দেখে নিই কত হবে। μ12 v1 কত আছে? c/v1 বাই v2 কত আছে? v2 হচ্ছে c/μ2 তাহলে আমরা এটা কি লিখতে পারি? c/μ1 ইন্টু μ2/c, তাহলে c কেটে যাবে। তো দেখো আমরা প্রমাণ করলাম μ12 μ2/μ1। ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি। আমাদের প্রমাণ করতে হবে μ12 μ2/μ1। যদি প্রথম মাধ্যমে আলোর বেগ v1 এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ যদি v2 হয়, তাহলে μ12 হয় প্রথম মাধ্যমে আলোর বেগ ভাজিত দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ v1/v2। প্রথম মাধ্যমে শূন্যস্থান হলে দ্বিতীয় মাধ্যমটির প্রতিসরাঙ্ক হবে μ2 সমান c/v2, যেখানে c হচ্ছে আলোর গতিবেগ, এবং μ1 হবে c/v1, অর্থাৎ μ12 v1/v2। তাহলে v1 কত হচ্ছে? c/μ1, আর v2 কত হচ্ছে? c/μ2। তাহলে μ12 μ2/μ1। ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে যাচ্ছে। এর পরের প্রশ্ন রয়েছে, তাহলে প্রমাণ করে μ1 μ2 এটা আমরা করলাম। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে, প্রিজম দ্বারা আলোকরশ্মির নিম্নতম চ্যুতির শর্তটি কি? এখানে মনে রাখতে হবে যে প্রিজম দ্বারা আলোকরশ্মির নিম্নতম চ্যুতির শর্ত হচ্ছে I1 = I2 হবে। ঠিক আছে, প্রিজম দ্বারা আলোকরশ্মির নিম্নতম চ্যুতির শর্তটি কি? এটা হবে উত্তর I1 = I2। রৈখিক বিবর্ধনের একক কি? রৈখিক বিবর্ধন হয় কি? ফর্মুলাটা মনে রাখো যে রৈখিক বিবর্ধন m = v/u, তাই তো? তাহলে m = v/u কি হয়? m = v/u হয়। m = v/u, mটা কি? দূরত্ব। কার দূরত্ব? প্রতিবিম্বের দূরত্ব। আর ইউটা কি? বস্তুর দূরত্ব। তো দুটোই যদি দূরত্ব হয়, তাহলে তাদের যে অনুপাত, তাদের কিন্তু কোনো একক থাকবে না, অর্থাৎ রৈখিক বিবর্ধনের একক নেই। ঠিক আছে, উত্তর হবে রৈখিক বিবর্ধনের একক কি? রৈখিক বিবর্ধনের একক নেই। লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো?
ঠিক আছে, এটা আমরা বলে দিচ্ছি লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে, লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো। এটার উত্তর হবে ক্যামেরা লেন্সের এফ সংখ্যা লেন্সের ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল এফ এবং লেন্সের উন্মেষের ব্যাস ডি এর অনুপাতকে বোঝায়। অর্থাৎ এফ ইজিক্যাল টু হবে, দেখো এখানে আমরা লিখে দিচ্ছি, এফ সমান হবে ক্যাপিটাল এফ বাই ডি এর অনুপাত। ঠিক আছে, এই সম্পর্কটা মনে রাখতে হবে। ঠিক আছে, আরেকবার বলে দিই যে লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো। লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো, তার উত্তর হবে ক্যামেরা লেন্সের এফ সংখ্যা লেন্সের ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ ক্যাপিটাল এফ এবং লেন্সের উন্মেষের ব্যাস ক্যাপিটাল ডি এর অনুপাতকে বোঝায়। অর্থাৎ এফ ইজিক্যাল টু ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল ডি। ঠিক আছে, এই সম্পর্কটা মনে রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কী রয়েছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নে রয়েছে, এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্ন, দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টি কাকে বলে। 9 নম্বরের উত্তর হবে দ্বিনেত্র দৃষ্টি। একসঙ্গে দুটি চোখ দিয়ে একই বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাওয়াকে দ্বিনেত্র দৃষ্টি বলে। দ্বিনেত্র দৃষ্টির দ্বারা বস্তুর সঠিক দূরত্ব, আকার, অবস্থান ইত্যাদি নির্ণয় করা যায়। উদাহরণ হচ্ছে মানুষ, বাঘ, পেঁচা ইত্যাদি, এদের কিন্তু দ্বিনেত্র দৃষ্টি রয়েছে। একনেত্র দৃষ্টি, একই সঙ্গে দুটি চোখে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়াকে একনেত্র দৃষ্টি বলে। এক্ষেত্রে বস্তুর সঠিক অবস্থান ও আকার নির্ণয় করা যায় না। উদাহরণ হচ্ছে গরু, হরিণ, ব্যাঙ প্রভৃতি। আরেকবার দেখে নিই। দ্বিনেত্র দৃষ্টি, একসঙ্গে দুটি চোখ দিয়ে একই বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাওয়াকে দ্বিনেত্র দৃষ্টি বলে। দ্বিনেত্র দৃষ্টির দ্বারা বস্তুর সঠিক দূরত্ব, আকার, অবস্থান ইত্যাদি নির্ণয় করা যায়। উদাহরণ হচ্ছে মানুষ, বাঘ, পেঁচা ইত্যাদি। একনেত্র দৃষ্টি, একই সঙ্গে দুটি চোখে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়াকে একনেত্র দৃষ্টি বলে। এক্ষেত্রে বস্তুর সঠিক অবস্থান ও আকার নির্ণয় করা যায় না। উদাহরণ হচ্ছে গরু, হরিণ, ব্যাঙ প্রভৃতি। ঠিক আছে, এবার আমাদের শেষ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একবর্ণী ও বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে। একবর্ণী ও বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। এর পরের প্রশ্ন রয়েছে একবর্ণী ও বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে। একবর্ণী ও বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে। দেখো, একবর্ণী আলোকরশ্মি, যে আলোকরশ্মি একটি বর্ণ দ্বারা গঠিত তাকে একবর্ণী আলোকরশ্মি বলে। যেমন লাল আলোকরশ্মি বা বেগুনি আলোকরশ্মি। আবার বলি, একবর্ণী আলোকরশ্মি, যে আলোকরশ্মি একটি বর্ণ দ্বারা গঠিত তাকে একবর্ণী আলোকরশ্মি বলে। যেমন লাল আলোকরশ্মি। বহুবর্ণী আলোকরশ্মি, যে আলোকরশ্মি একাধিক বর্ণ দ্বারা গঠিত এবং বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণের রশ্মিতে বিশ্লিষ্ট হয়ে যায় তাকে বহুবর্ণী আলোকরশ্মি বলে। যেমন সাদা আলোকরশ্মি। আবার বলি, একবর্ণী ও বহুবর্ণী আলোকরশ্মি কাকে বলে। একবর্ণী আলোকরশ্মি, যে আলোকরশ্মি একটি বর্ণ দ্বারা গঠিত তাকে একবর্ণী আলোকরশ্মি বলে। যেমন লাল আলোকরশ্মি। বহুবর্ণী আলোকরশ্মি, যে আলোকরশ্মি একাধিক বর্ণ দ্বারা গঠিত এবং বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণের রশ্মিতে বিশ্লিষ্ট হয়ে যায় তাকে বহুবর্ণী আলোকরশ্মি বলে। যেমন সাদা আলোকরশ্মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেও বলেছি যে আমাদের এখন র্যাপিড ফায়ার কোশ্চেন চলবে, অর্থাৎ প্রতিদিন কিন্তু আমরা এক একটা 10টা বা 15টা করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের এই যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের সমাধান কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকি। অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, PIEEDUCATION। এই অ্যাপ ডাউনলোড করতে হলে তোমাদের এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, দুটো লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আর একটা থাকবে অ্যাপ লিঙ্ক। যে কোনো একটাতে গিয়ে তোমরা এই প্রশ্নের সমাধান কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তোমরা যদি অ্যাপ ডাউনলোড করো তাহলে অ্যাপের মধ্যে কিন্তু এর সব সমাধান কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রতিদিন কিন্তু আমাদের ভিডিও আপলোড হবে এবং এই ভিডিও দেখার জন্য তোমাদের এই অ্যাপে আমাদের আসতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।